প্রিয় দর্শক, আজকের বেলা শেষের এই আয়োজনে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ এবং শুভেচ্ছা। দর্শক, পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি এলিনা। প্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর শাহিদা আক্তার, লেখক, গবেষক এবং শিক্ষা বিশেষজ্ঞ। চলে যাচ্ছি তার কাছে। শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। কেমন আছেন? ভালো। অনেক ভালো লাগছে আপনাকে দেখে। অনেক কিছু জানার আছে আমাদের। প্রথমে জানতে চাইবো যে আপনি সাধারণ মানুষের জন্য কাজ করেন, তার মধ্যে শিশু এবং নারী একটা বিশেষ জায়গা জুড়ে আছে আপনার কাজের ক্ষেত্রে। তাদেরকে নিয়ে কাজ করার জন্য আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন? আমি একজন মানুষ হিসেবে মনে করি এবং আমার মধ্যে মানবিকতা বোধটা একটু বেশি কাজ করে। আমি বিশ্বভারতীতে পড়াশোনা করেছি। আচ্ছা। তো শান্তিনিকেতন সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে। রবীন্দ্রনাথের যে আদর্শ, সেটাই আমার মনের মধ্যে সবসময় ছিল এবং আমি ভেবেছি আমি কেবল শিক্ষিত হলে তো হবে না। শুধু একটি দেশের কিছু মানুষ যদি শিক্ষিত হলে সে দেশের কখনোই উন্নতি সম্ভব না। আর যদি সকল মানুষ, সমস্ত মানুষ যদি সুশিক্ষিত না হয়, শিক্ষার আওতায় না আসে, তাহলে কিন্তু আমরা বলতে পারি না যে আমাদের দেশের যথেষ্ট উন্নতি হয়েছে বা আমরা একটা অগ্রসর জাতি, এটা বলা যাবে না। শিক্ষা জীবন শেষে আমি যখন আমার প্রফেশনাল জীবনে আসি, আমি ঠিক ক্যারিয়ার নিয়ে অতটা চিন্তা করিনি যতটা আমার মধ্যে কাজ করেছে যে সাধারণ মানুষের কথা। প্রথমত আমি শিক্ষা মন্ত্রণালয়ে আমার কাজ ছিল, শিক্ষকতা, এবং তারপর শিক্ষা মন্ত্রণালয়ে। তারপর আমি আমাদের যে অসংখ্য এনজিও আছে বেসরকারি, তারা সাধারণ মানুষকে নিয়ে কাজ করছে। তো আমি দু ধরনেরই, যে মেইন স্ট্রিম শিক্ষা যেটা আছে সেখানেও কাজ করেছি, ওই অভিজ্ঞতাটা, আর অন্যদিকে আমার বেসরকারি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা, এই দুটো মিলিয়ে আমি কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় আমি ঘুরেছি। প্রত্যন্ত এলাকাগুলোতে আমাকে যেতে হয়েছে। এই যে প্রত্যন্ত এলাকাগুলোতে গিয়েছেন এবং কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন, তো সেই কাজ করার ক্ষেত্রে অনেক সহযোগিতাও পান পারিপার্শ্বিক পরিবেশ মানুষদের কাছ থেকে, আবার অনেক সময় প্রতিবন্ধকতাও আসে। সেই কথাগুলো শুনতে চাই যে কেমন থাকে সেই সময়গুলো। ভালো মন্দ সব মিলিয়েই যেমন সহযোগিতাও পেয়েছি, আবার অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে। আমাদের তো অনেক প্রতিবন্ধকতা আছে। নিশ্চয়ই আপনার ধারণা আছে যে আমাদের দেশের এখনো 40% বেশি মানুষ এখনো কিন্তু নিরক্ষর, ইলিটারেট বলা যাবে। আর তাদের মধ্যে লিটারেসি রেটটা কিন্তু মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি এখনো, বিশেষ করে গ্রামের মেয়েদের মধ্যে সাক্ষরতার হারটা অনেক বেশি আছে। তো এই বিষয়গুলো আমাকে সবসময় ভাবাতো এবং আমি 97 সাল থেকে আমার ব্যক্তিগত উদ্যোগে আমি কাজ শুরু করি। আমরা যেটা জানি যে আপনি ফাইট অ্যাসিড ভায়োলেন্স নামে একটা ডকুমেন্টারি তৈরি করেছেন, এর সাথে আরও অনেক ডকুমেন্টারি তৈরি করেছেন যেটা আমেরিকার সিটিজেন টেলিভিশনে দেখানো হয় এবং অ্যাওয়ার্ডেড হয়েছে ডকুমেন্টারিগুলো। আমরা আসলে প্রাউড ফিল করছি এই কারণে যে সেই রকম একজন মানুষকে আমরা আমাদের সামনে পেয়েছি। সেই ডকুমেন্টারিগুলো তৈরি করার পেছনে অনেক শ্রম আছে। আপনার কাছে শুনতে চাই সেই গল্প। এখানে বলবো যে আমার প্রথম ডকুমেন্টারি হলো ফোক লাইফ অ্যান্ড কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ। আমাদের যে গ্রাম জীবন আর আমাদের যে লোকজ ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, সেটা নিয়ে আমার প্রথম ডকুমেন্টারি। আমি অনেক বছর আগে, সেটা 80-র দশক থেকে বলতে পারেন, যে তখন বাংলা একাডেমি উদ্যোগ নিয়েছিল আমাদের লোকজ সংস্কৃতি নিয়ে। সে সময় কতগুলো কর্মশালায় অংশগ্রহণ করি, আর তখন থেকেই এই ভাবনাটা আর কি, কিভাবে আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করা যায়। সেরকমভাবে আমাদের কোনো প্রাতিষ্ঠানিক কোনো ইনস্টিটিউট যদিও গড়ে ওঠেনি, কিন্তু তখন বাংলা একাডেমি একদল গবেষককে প্রশিক্ষণ দিয়েছে বিভিন্ন জায়গা থেকে, আমেরিকা, ইউরোপ এবং ইন্ডিয়া, নানা জায়গা থেকে তারা এসেছিলেন বিশেষজ্ঞরা। তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছি। তারপর থেকে আমি যখন যেখানে গিয়েছি, আমার শিক্ষার কাজে গেলেও কিন্তু এই ফোকলোরটা আমার সবসময় মাথায় ছিল। আর আমি ফোর্ড ফাউন্ডেশনের ফেলো হিসেবে কাজ করেছিলাম 90 সালের শুরুর দিকে।
তখন তখন মানে বিভিন্নভাবে এই যে আমাদের যে লোকজ উপাদানগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, আর বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তো অনেক কিছুই জানে না, আর বিশেষ করে যারা বিদেশে থাকে তারা তো আরোই এ সম্পর্কে তাদের ধারণা কম। তো আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনি অনেক ডকুমেন্টারি তৈরি করেছেন, বিস্তারিত জানবো। তার সাথে আমরা আরো অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, কিন্তু ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসতে হচ্ছে। প্রিয় দর্শক, কথায় কথায় সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো আমন্ত্রিত অতিথিকে সাথে নিয়ে। সাথেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ বেলা শেষের আজকের আয়োজনে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে যাচ্ছি অতিথির কাছে। আবারও ফিরলাম আমরা যে প্রসঙ্গে ছিলাম, আপনার ডকুমেন্টারি তৈরি করা এবং তার পেছনে যে শ্রম এবং সফলতা সবকিছু মিলিয়ে গল্প শুনছিলাম। আমার ভাবনাই ছিল যে হাজার বছরের যে বাংলাদেশ আমরা বলে থাকি সোনার বাংলা যেটা বলি, একসময় আমাদের দেশটা কিন্তু অনেক সমৃদ্ধ ছিল। জি, মানে ব্রিটিশ আমলের আগের সেই যে চিত্রকল্প, ওটাকে আমার মাথায় রেখে আমি একটা বই লিখেছিলাম মেঘডুবি নামে। এটা নিয়ে আমার অন্তত এক বছরের বেশি সময় ধরে আমি গবেষণা করেছি। তারপর আমি বিসিক অফিসে গিয়েছি একটা সুন্দর নামের জন্য, একটা গ্রামের নাম। সেখানে আমি পেয়েছি মেঘডুবি একটা গ্রাম। সেই গ্রামটা কোথায় আছে সেটা দেখতে গিয়েছি, গাজীপুরে। আচ্ছা। তো আমার ডকুমেন্টারিটার প্রথম বইটার নাম রেখেছি মেঘডুবি, নামটা দিয়েছিলাম। তারপরে আমি আমাদের যে এই মেঘডুবির মানে বিষয়টা ছোট্ট করে একটু জানতে পারি, যে বিষয়টা কি ছিল? এই মেঘডুবির বিষয়টা হলো যারা আমাদের ঐতিহ্যকে ধারণ করছে, যেমন কৃষক, কামার, কুমার, তাঁতি, এরা এবং এই যে মৃৎশিল্পীরা যারা, এবং রিচুয়ালগুলো, আমাদের যে অনেক আচার অনুষ্ঠান আছে, এই সমস্ত কিছুকে নিয়েই কিন্তু আমি এই ডকুমেন্টারিটা বানিয়েছি। মেঘডুবি হলো আমি একটা গ্রামকে সিম্বলিক দেখানো হয়েছে, কিন্তু আমি শুটিংগুলো বিভিন্ন জায়গায় করেছি। যেমন একটা পালকির শুটিংয়ের জন্য আমি চলে গেছি, আমাকে 6 মাস অপেক্ষা করতে হয়েছে। আমি এখন তো পালকি দেখা যায় না। আমি একটা পালকির জন্য মুন্সিগঞ্জে গিয়েছি। আমরা এই যে আপনার তৈরির পেছনে যে গল্প শুনছিলাম, খুব ভালো লাগছে। প্রসঙ্গ যখন এলোই, মেঘডুবির কিছু অংশ আমরা দেখে আসি। প্রিয় দর্শক, মেঘডুবি প্রামাণ্যচিত্রটির কিছু অংশ এবারে দেখে আসবো। একদা একটি গ্রাম ছিল, মেঘডুবি নাম। এক তারার তারে বাঁধা হাজার লোকের প্রাণ। বন 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 চরকা ঘুরে তাঁতি পাড়ার ঘরে, লুঙ্গি শাড়ি গামছা ধুতি সাজায় থরে থরে। কুমার পাড়ার ঘরে ঘরে হাজার রকম ঘট, হাড়ি সরা কলসি বাসন সাজায় শখের পট। হাতের কাজে বড়ই নিপুণ গায়ের বৌঝিরা, শীতল পাটি মাদুর আসন রঙিন বেতের ঝুড়ি, সুজদি শিখা নকশি কাঁথায় নেকো তাদের জুড়ি। ডিঙি নৌকা কোষা নৌকা পাতাম খিলুয়া, কুন্দা পানসি দৌড়ের নাও সরং ভাওয়ালিয়া। সকাল সাঁজে মসজিদে আজান মধুর সুরে, ঘণ্টা বাজে মন্দিরে উপাসনার তরে। শাখ বাজে সানাই বাজে বাজে ঢাক ঢোল, তাঁতিপাড়ার ঘরে ঘরে খুশির কলরোল। আসলে অনেক ভালো লাগলো। আমরা দেখে নিলাম প্রকৃতির এক ঝলক, এবং আপনি যে নিখুঁতভাবে তৈরি করেছেন সেটিও দেখে নিলাম। যেটা বলছিলেন, এটার পেছনের গল্পটা শুনতে খুব ভালো লাগছিল। 2008 সালে আমেরিকার স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন, যেটা তাদের সবচেয়ে বড় সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তারা কিন্তু প্রতি বছর একটা ফোক লাইফ ফেস্টিভ্যাল করে। সেখানে আমেরিকার এক একটা স্টেট থাকে, স্টেটের যত ঐতিহ্য আছে, আর এছাড়া আমেরিকার বাইরে থেকে যে কোনো একটা দেশকে তারা আমন্ত্রণ জানায়।
তো তারা আফ্রিকা, তাদের সেখানে অসংখ্য মিউজিয়াম আছে এবং সেখানে তারা সেগুলো সংরক্ষণ করে, নিজেদের ঐতিহ্য এবং অন্যান্য দেশের ঐতিহ্য। তো তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আচ্ছা আচ্ছা। সে সময় আমি এটা করি, ছোট্ট আকারে করি, কারণ আমি আমার নিজের টাকায় করেছি এটা। আপনি এই যে ডকুমেন্টারি গুলো তৈরি করেছেন এবং আমাদের দেশকে সারা বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করার আপনার যে প্রয়াস, সাধুবাদ জানাচ্ছি। খুব ভালো লাগছিল কথা বলে, আর অনেক কিছু জানবো, কিন্তু তার আগে ছোট্ট আর একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আর একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো আমাদের অতিথিকে সাথে নিয়ে। সাথেই থাকুন। প্রিয় দর্শক, বেলা শেষের এই আয়োজনে আরও একবার আমন্ত্রণ সবাইকে। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও ফিরলাম। মেঘডুবি নিয়ে কথা হচ্ছিল। যেহেতু আপনি আমাদের দেশীয় সংস্কৃতি, দেশীয় বিষয়গুলোকে সারা বিশ্বে তুলে ধরার প্রয়াস করছেন, সেটাকে অবশ্যই সাধুবাদ আমরা জানাই। আপনি মানবাধিকার নিয়ে কাজ করছেন, সেই বিষয়টা একটু জানতে চাই আপনার কাছে। আসলে আমি যে আমাদের যে লোকজ সংস্কৃতি, সেটা আপনি নিশ্চয়ই জানেন, অনেক জায়গায় যখন গিয়েছি আমাদের দেশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা বাইরের মানুষের, পৃথিবীর মানুষের মধ্যে কাজ করে। তো তার বিপরীতে আমি একটা ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরতে চেয়েছি মেঘডুবির মাধ্যমে। এবং আমরা যেটা জানি যে আপনি পশুপ্রেমিকও একজন মানুষ। যেমন মানব প্রেম আপনার হৃদয়ে কাজ করে, পশু প্রেমও কাজ করে। যেমন ফ্রেন্ডলি প্যারট নামে একটা ডকুমেন্টারি আপনি তৈরি করেছেন এবং রিসেন্টলি আপনি বানর নিয়ে কাজ করছেন, যেটাও আমরা জানি। তো ওই ফ্রেন্ডলি প্যারটটা নিয়ে একটুখানি জানতে চাই যে কি ছিল এটার কাহিনী। ফ্রেন্ডলি প্যারটটা আসলে একটা পাখি, একটা তোতা পাখি, টিয়া পাখি। এটা আসলে ঘটনাটা কাতারের। আচ্ছা। সেখানে একটি বাড়িতে একটা পাখি, মানে পাখির সঙ্গে যে একটা পাখিও যে মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে এবং মানে আদর যত্ন পেলে, ভালোবাসা পেলে একটা পাখি কিভাবে রিয়্যাক্ট করে, তো এটাকে আমি এটাতে দেখাতে চেয়েছি। আসলে খুব মজা লাগছে বিষয়টি জেনে যে বিষয়টি আমাদের দেশে খুব কম হয়। তারপর আপনি সেটি করছেন। বানর নিয়ে যে কাজটি করছেন একটু যদি বলেন আমাদেরকে। এটার পেছনে আসলে কিছুটা একটা করুণ কাহিনীও আছে। কারণ বানরটা এখানে আমাদের দেশে অনেক জায়গাতে বানরদের পিটানো হয়, বানরদের দিয়ে খেলা দেখানো হয়। বানর কিন্তু পোষা হয় না, পোষে না কেউ। যারা বানরের খেলা দেখায় তারা কিন্তু পিটিয়ে পিটিয়ে ওদের শেখায়। আর বিভিন্ন জায়গায় যে বানরকে মেরে ফেলে, এই যে বানরটার কথা আমি বলবো, এই বানরটার মাকে মেরে ফেলেছিল। ছোট্ট শিশুটাকে গ্রামের মানুষ পেয়ে তাকে একজনের কাছে নিয়ে এসেছে। একজন খুব দয়ালু তার কাছে নিয়ে এসেছে এবং তিনি এটাকে খুব যত্ন করে চিকিৎসা করে সুস্থ করে তুললেন, ডাক্তার দেখালেন, সবকিছু আদর যত্ন করে। তারপর যখন বানরটাকে বনে নিয়ে গেলেন, সে বানরটা কিছুতেই থাকতে চাইলো না, বনে থাকতে চাইলো না, চিৎকার করে তখন তার মুখ থেকে অটোমেটিক্যালি আসলো মা। আচ্ছা, মানে যে নিয়ে রেখে আসছিল তাকে মা বলে ডাকলো। হ্যাঁ, ওনাকে মা বলে চিৎকার দিয়ে ওনার গাড়ির উপরে এসে উঠে বসেছেন। আচ্ছা, এখন উনি কিভাবে ওই বাচ্চাটাকে, ওই মানে বানর শিশুটাকে উনি আবার নিয়ে এসেছেন, আবার বাড়িতে, আবার লোকালয়ে নিয়ে এসেছেন? না, নিজের বাড়িতে। আচ্ছা, নিজের বাড়িতে। দয়ালু মানুষের কাছে ঠাঁই পেয়েছে, এই যে একটুকু আশ্রয় পেয়েছে, এই আশ্রয়টুকু ছেড়ে সে আর যেতে চায় না। আসলে মানুষের নিষ্ঠুরতা, মানুষের মানবতা, দুয়ের মাঝে বানরটাকে দেখানো হয়েছে। আমি এটাই দেখাতে চেয়েছি যে একদিকে নিষ্ঠুরতা আর একদিকে মানবিকতা। চমৎকার। এবারে জানতে চাইবো বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে লেখালেখি তো আমার আছেই সবসময়, বিভিন্ন বিষয় নিয়ে আমি লেখালেখি করেছি। তো আর এছাড়া আপনার তো অনেক প্রকাশনাও আছে, তো কি কি কাজ আছে সেখানে? আছে আমার প্রকাশনার মধ্যে আমার পিএইচডির গবেষণা, এটা যদিও এখনো মানে প্রথম শেষ হয়ে গেছে, প্রথম সংস্করণ শেষ, এখন দ্বিতীয় সংস্করণ ছাপা হচ্ছে। আসলে আমারই সময় করতে পারছি না, আমার এখন প্রুফ রিডিং বাকি আছে। তারপর আমি অনেকগুলো জীবনী লিখেছি। আচ্ছা। এছাড়া বেশ কিছু দেশে এবং বিদেশে কিছু ইন্টারন্যাশনাল ভলিউমে আমার লেখা ছাপা হয়েছে, বাংলা ইংরেজি দুটোতেই। আর বাংলাপিডিয়ায় রবীন্দ্রনাথের বায়োগ্রাফিটা, জীবনীটা আমি লিখেছি, অন্নদা শঙ্কর রায়ের জীবনী, অনেকগুলো জীবনী লিখেছি। প্রথম জীবনী লেখা আমার বুলবুল চৌধুরীর জীবনী।
নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী, তার জীবনী। এটাও বাংলা একাডেমি থেকে প্রথম প্রকাশিত হয়, এখন আর ছাপা নেই আর কি। আর এছাড়া আমি মানে লেখালেখির কাজ এশিয়াটিক সোসাইটি আর বাংলা একাডেমি দুটো প্রতিষ্ঠানেরই বিভিন্ন প্রকল্পে আমি কাজ করছি। আর বর্তমানে আমার এখনকার যেটা মানে মূল যেটা বিষয় মূল চিন্তা, সেটা হচ্ছে আমি কিভাবে আমার এই চিলড্রেনের আর্ট ওয়েলফেয়ার সোসাইটি এটাকে আমি মানে একটা আরো প্রতিষ্ঠিত করতে পারবো। হ্যাঁ, এটাই আমার এখনকার চিন্তা ভাবনা। বাহ, খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, আর যারা দর্শক আছেন তাদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামীর আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবসময় এসএ টিভির পর্দায় চোখ রাখুন।